আসসালামু আলাইকুম। থানা থেকে যদি আপনাকে কল করে বলা হয় কেউ একজন আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ করেছে এবং থানায় চাচ্ছে এই বিষয়টাতে আপনার সাথে সালিশ করতে, সেক্ষেত্রে আপনার করণীয় কি? সাধারণত আমরা জানি যে যেকোনো ধরনের মামলা মোকদ্দমা, বিশেষ করে ক্রিমিনাল মামলা আমরা থানাতেও করতে পারি, আবার আদালতেও করতে পারি। সিভিল মামলা যদিও সরাসরি আপনাকে এসিলেন্ট অফিসে অথবা করতে হয়, কিন্তু ক্রিমিনাল মামলা আমরা জানি থানা এবং আদালতের অপশন রয়েছে। তো যে কোনো মামলায় কিন্তু প্রথম অবস্থায় প্রাইমারিলি থানাতে করা যায়। ইভেন সিভিল মামলা অনেকে না বুঝে অনেক সময় থানাতে পুলিশের কাছে অভিযোগ করে। তো পুলিশ যে কাজটা করে, যেটা ওনার এখতিয়ারাধীন, সেটার জন্য উনি দুই পক্ষকে ডেকে জিনিসটা সমাধান করার চেষ্টা করে। আবার যেটা ওনাদের এখতিয়ারের মধ্যে নাই, তাও অনেক সময় চেষ্টা করে সালিশের মাধ্যমে সেটা সমাধান করা যায় কিনা। অনেক সময় দেখা যাচ্ছে যে একটা জমি ক্রয় বিক্রয় হয়েছে কিন্তু দখল বুঝিয়ে দিচ্ছে না, অথবা জমি ক্রয় বিক্রয় হয়েছে কিছু টাকা অবশিষ্ট রয়েছে, ওই টাকাগুলো দেওয়া হচ্ছে না, অথবা টাকা ধার নেওয়া হলো যেটা সিভিল ম্যাটার সম্পূর্ণ, সেই ম্যাটারটাতেও থানার কাছে অভিযোগ করা হয়। থানা তখন দুই পক্ষকে ডেকে সালিশের চেষ্টা করে। তাছাড়া আমাদের দেশের মানুষ যেহেতু বিদেশে থাকে অনেক বেশি, সেক্ষেত্রে বিদেশে পাঠানোর নাম করে অনেক প্রতারণা করা হয়ে থাকে অনেকে, সেটা হয়ে থাকে। তারপরে পারিবারিক অনেক মামলা রয়েছে, বিবাহ সংক্রান্ত যে জটিলতাগুলো তৈরি হয়, নারী নির্যাতনের যে মামলাগুলো আছে, এগুলো প্রাইমারি স্টেজে অনেকেই থানাতে অভিযোগ করে। এখন ধরুন যে কোনো ম্যাটারে, যে কোনো একটা মামলাতে আপনার বিরুদ্ধে কেউ একজন থানাতে অভিযোগ করলো, আর সেই ক্ষেত্রে থানা থেকে কোনো একজন এসআই হয়তো আপনাকে ফোন করলো। সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে, প্রথমেই আপনাকে এটা মাথায় রাখতে হবে, আদালত থেকে যদি কখনো সমন পাঠায় আপনাকে অবশ্যই আদালতে উপস্থিত হতে হবে। ঠিক তেমনি থানা থেকে যদি কখনো আপনাকে কোনো অভিযোগের ভিত্তিতে আপনাকে ডাকে, আপনি অবশ্যই সেখানে উপস্থিত থাকবেন। আমাদের একটা টেন্ডেন্সি হচ্ছে, আমরা মনে করি যে উট পাখির মতো বালুর মধ্যে যদি আমি মাথা ঢুকিয়ে রাখি, আমি যেহেতু কাউকে দেখতে পাচ্ছি না, কেউ আমাকে দেখতে পাচ্ছে না, এই কারণে আমরা থানা থেকে কোর্ট থেকে সমন আসলে আমরা ওটা উপস্থিত হই না। কোনো নোটিশ আসলে নোটিশ রিসিভ করি না, মনে করি যে আমি রিসিভ না করলে আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন আসবে না। জিনিসটা কিন্তু ওরকম না। থানা থেকে যদি আপনাকে কখনো ডাকে, আপনি অবশ্যই যেদিন ডেকেছে আপনি ওই দিন উপস্থিত থাকবেন। এখন এই উপস্থিত থাকার জন্য যে আপনার ভয়টা কাজ করে, ওই ভয়টা দূর করা এবং কিভাবে কনফিডেন্সের সাথে আপনি থানায় যাবেন, সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, থানা যখন ডাকে সাধারণত দিনের বেলা ডাকে না, ম্যাক্সিমাম টাইমে থানা দিনের বেলা ওনাদের অনেক ডিউটি থাকে, বিকেল থেকে সন্ধ্যার পরগুলোতে ওনাদের অফিসে ডেকে আপনাদেরকে নিয়ে সালিশ করতে বসে। তো আপনাকে যে নাম্বার থেকে কল করা হবে, প্রথমেই চেক করে দেখবেন নাম্বারটা আসলে পুলিশের নাম্বার কিনা। কারণ অনেক সময় দেখা যায় যে ভুল প্রতারণার যে চক্রগুলো রয়েছে, তারা ফোন করে পুলিশের পরিচয় দিয়ে আপনাকে নির্দিষ্ট এলাকায় ডেকে আপনাকে সেখানে হয়তো দেখা গেছে কিডন্যাপ করে ফেলতে পারে। এই কারণে প্রথমত খেয়াল রাখবেন, থানার পুলিশ কিন্তু কখনো আপনাকে অন্য কোথাও ডাকবে না, অবশ্যই থানাতেই ডাকবে আপনাকে। ঠিক আছে, বিশেষ ব্যতিক্রম ছাড়া থানাতেই আপনাকে ডাকবে। তো আপনি প্রথমত চিন্তা করবেন থানা আপনার বাড়ি থেকে কতটুকু দূরত্ব, সেই অনুপাতে যে টাইম দিবে আপনি সেই টাইমে চলে যাবেন। আপনাকে বিকাল 4টার সময় দিলে আপনি 4টাতেই চেষ্টা করবেন, পারলে আরো আগে চলে যাবেন। ঠিক আছে, কখনোই টাইম যেটা দিলে এটা পরে যাবেন না। কারণ পুলিশ আপনার মতো এরকম 30-40টা কেস নিয়ে ডেইলি ডিল করে, আপনি হয়তো একটা কেস নিয়ে আসেন। তো ওনার যে টাইম টেবিল দেওয়া আছে, ওই টাইম টেবিলের মধ্যে আপনি চেষ্টা করবেন উপস্থিত হওয়ার জন্য। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, আপনি থানাতে যে বিষয়টি আপনাকে অভিযোগ করেছে, আপনি অবশ্যই ওই বিষয়টা সম্বন্ধে জানেন। হতে পারে আপনার ওয়াইফ, হাজব্যান্ড বা ফ্যামিলি কেউ আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে, বা আপনার প্রতিবেশী কেউ আপনার জমি জমা নিয়ে অভিযোগ করেছে, বা টাকা পয়সার লেনদেন নিয়ে কেউ একজন আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে। যে বিষয়টা অভিযোগ করেছে, এটা কিন্তু পুলিশ আপনাকে ফোনে অলরেডি হয়তো পুরোটা না বললেও শর্টকাট আপনাকে কিছু একটা বলবে যে অমুক ব্যক্তি এই বিষয়ে অভিযোগ করেছে। তাহলে এই যে বিষয়টা অভিযোগ করেছে, এই বিষয়ে আপনার কাছে কি কি ডকুমেন্টস আছে, সকল ডকুমেন্টস আপনি প্রস্তুত করবেন। পুলিশ কিন্তু এমন ফোন করবে না যে আপনি আজকে সকালে ফোন দিয়ে বলছে বিকালে আসেন, হয়তো 1-2 দিন আগে ফোন করতে পারে, বা আপনার কাছে সময়ও চাইতে পারে অনেক সময়, যে আপনি কবে ফ্রি আছেন বলেন, তাহলে অমুক দিন আসেন। আপনার সময়, বাদীর সময় এবং পুলিশের সময় অ্যাডজাস্ট করে নর্মালি ওনারা টাইম ফিক্স করে থাকে। তো ওই অনুসারে আপনি এই সময়ের মধ্যে আপনি আপনার সকল ডকুমেন্টস রেডি করে রাখবেন। কি কি ডকুমেন্টস হতে পারে? ধরুন জমি জমার ক্ষেত্রে দলিল, খতিয়ান, এগুলো খাজনা হতে পারে। তারপর পারিবারিক মামলা টামলা যদি হয়ে থাকে, সেক্ষেত্রে যে পারিবারিক যে বিষয়গুলো রয়েছে, সেগুলো তো ডিরেক্টলি আমাদের কাছে এভিডেন্স থাকে না ওইভাবে। সেক্ষেত্রে আপনার কল রেকর্ডিং থাকতে পারে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, এগুলোতে আপনাদের মেসেজের স্ক্রিনশট থাকতে পারে। ঠিক আছে, এইগুলো কিন্তু আপনি কোর্টে ডিরেক্টলি সাবমিট করতে পারেন না, কিন্তু পুলিশের কাছে আপনি এগুলো দেখাতে পারবেন। তারপর লেনদেনের ক্ষেত্রে যদি কোনো স্টাম্প করে থাকে, চেক থাকে, সেগুলো আপনি নিতে পারেন। আবার এমন অনেক বিষয় আছে যেগুলোতে হয়তো কোনো এভিডেন্স আপনার কাছে নেই, কিন্তু একটা ব্যক্তি আছে সাক্ষী। ঠিক আছে, আপনারা দুজন লেনদেন করছেন, আমি আপনাদের লেনদেনটা দেখছিলাম, বা আপনারা দুজন একটা কথা বলছিলেন, আমি এখানে উপস্থিত ছিলাম, তখন আমি কি সাক্ষী। এই ধরনের যদি কোনো সাক্ষী থাকে, তাকে আপনি চেষ্টা করবেন ওই দিনটাতে আপনার সাথে নিয়ে যেতে। আর একটা জিনিস মাথায় রাখবেন সবসময়, পুলিশের কাছে যারা অভিযোগ করে, তারা স্বাভাবিকভাবে আপনার আগে পুলিশের কাছে চলে গেছে। সেই ক্ষেত্রে তাদের পুলিশের সাথে একটু সখ্যতা ভালো হতেই পারে। আপনি যেহেতু
লাইফে এমনও লোক আছে যারা জীবনে কখনোই থানায় যায়নি। আপনি হয়তো কোনোদিন থানায় যান না, ফার্স্ট টাইম থানাতে যাবেন, আপনার মধ্যে একটা নার্ভাসনেস কাজ করবে। এর মধ্যে সাইকোলজিক্যাল অনেকগুলো ব্লক কাজ করবে আপনার মধ্যে, যে ওরা মনে হয় পুলিশের সাথে হাত করে ফেলছে। আমাদের সমাজে কিন্তু এই জিনিসটা সবচেয়ে বেশি মানে প্রচলিত, যে কেউ একজন পুলিশের সাথে একটু কথা বলতেছে ভালোভাবে, আমি কথা বলতে পারতেছি না, এর মানে এই পুলিশটা মনে টাকা খাওয়াইছে, পুলিশের সাথে ওর ভালো সম্পর্ক আছে। এই টাইপের সাইকোলজিক্যাল ব্লকগুলো দূর করবেন, যে পুলিশ সবার জন্য সমান, আইন যেমন সবার জন্য সমান, পুলিশও সবার জন্য সমান। হ্যাঁ, আমাদের সমাজে পুলিশ সম্বন্ধে একটা নেতিবাচক ধারণা রয়েছে, এবং কিছু পুলিশের মধ্যে খারাপ মানুষও আছে। খারাপ মানুষ সকল প্রফেশনে আছে, আবার ভালো মানুষও সকল প্রফেশনে আছে। আপনি পজিটিভ চিন্তাটা করে নিয়ে যাবেন, যে আমি যদি আমার বিরোধীয় যে সম্পত্তি বা বিরোধীয় যে ম্যাটারটা আছে, আমি আমার সাইড থেকে যদি প্রপার ডকুমেন্টস নিয়ে যেতে পারি, তাহলে পুলিশ অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। এখন প্রবলেমটা হবে কোন জায়গায়? প্রবলেমটা হচ্ছে, আমরা সাধারণত দেখবেন পরীক্ষার হলে যাওয়ার আগেও মনে হয় যে আমি সব পারি, কিন্তু পরীক্ষার হলে লিখতে বসার সময় অথবা ভাইবা বোর্ডে যখন আমরা বসি, তখন আমরা সব মনে হয় যে ভুলে যেতেছি, পারা জিনিস ভুলে যেতেছি, জানা জিনিস মনে আসতেছে না, পেটে আসতেছে তো মুখে আসতেছে না, এরকম হয় অনেক সময়। তো থানাতেও আপনি যখন প্রথমবার বসবেন, তখন দেখবেন যে আপনার হাত কাঁপতেছে, পা কাঁপতেছে, হাত ঘামাইতেছে, এবং মানে বাবার নাম জিজ্ঞেস করলে আপনি আমতা আমতা করা শুরু করতেছেন, অনেক সময় ভয়ে এই জিনিসগুলো হয়ে থাকে। এই কারণে আপনি চেষ্টা করবেন সাথে আপনার ওই ম্যাটারটাতে যে লোকটা জানে আইনগত বিষয় এবং বিষয়বস্তু বিষয়, ঠিক আছে, যে ঘটনাগত যে বিষয়গুলো আছে সেগুলো সে জানে। ধরেন জমি জমার ক্ষেত্রে যে লোকটা আসলে এই জমির দলিল টলিল খতিয়ান সম্বন্ধে অবগত, এই ধরনের একটা লোককে আপনি সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কারণ আপনার মধ্যে নার্ভাসনেস কাজ করবে, তার মধ্যে কিন্তু করবে না। কারণ আপনি চিন্তা করতেছেন, না জানি পুলিশ আমার কি করে, না জানি পুলিশ আমার ধরে ফেলে কিনা, না জানি পুলিশ আমার অ্যারেস্ট করে ফেলে কিনা। ওই লোকের মধ্যে কিন্তু এগুলো কাজ করবে না, তখন সে ঠান্ডা মাথায় পুরো বিষয়বস্তুটা বুঝিয়ে বলতে পারবে। পাশাপাশি ধরেন একটা মারামারি টাইপের ঘটনা ঘটলো বা রাজনৈতিক কোনো সমস্যা হলো, ওই ক্ষেত্রে ওই বিষয়গুলো ঠান্ডা মাথায় বলার মতো একটা লোক, যে কিনা থানা পুলিশ ডিল করছে অথবা এই ধরনের এক্সপিরিয়েন্স তার আছে, অথবা সে মোটামুটি ভয় পায় না, গোছায় ঠান্ডা মাথায় কথা বলতে পারে, এই টাইপের লোক নিয়ে যাবেন। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যদি বলি, সেক্ষেত্রে আমি যেটা দেখি, থানাতে যখন সালিশ হয়, কিছু লোক আছে জনগণ নিয়ে যায়, অনেক মানুষ, ধরেন 3-4টা সাংবাদিক নিয়ে যায়, 3-4টা পয়সাওয়ালা লোক নিয়ে যায়, ধরেন রাজনৈতিক দলের 2-4টা ছেলেপেলে নিয়ে যায়, চেয়ারম্যান মেম্বারকে নিয়ে যায়, আবার ধরেন তার এলাকাতে তার কোনো চাচা মামা বিদেশে অনেক টাকা পয়সা কামাইছে, তারা নিয়ে যায়। মনে করে যে এদেরকে দেখলে পুলিশ গদগদ হয়ে যাবে, ওর পক্ষে রায় দিবে। জিনিসটা কিন্তু ওরকম না। পুলিশ যে রায়টা আপনাদের পক্ষে হোক বিপক্ষে যে রায়টা দিবে, সেটা কিন্তু লিপিবদ্ধ থাকবে, অথবা আপনাদের মধ্যে আপোষ করতে পারে, সেটাও লিপিবদ্ধ থাকবে। এটা তো তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছেও যাবে, এবং ইন ফিউচার এটা নিয়ে কোনো মামলা মোকদ্দমা হলে কোর্টেও যাবে। তো এটা তো পুলিশের মাথায় আসে, যে আমি সকল দলিলপত্র দেখলাম, একটা লোকের পক্ষে আমি রায় দিলাম আরেক লোকের পক্ষে, এটা তো কখনো করবে না। ঠিক আছে, আপনাকে মাথায় রাখতে হবে যে আমি অনেকজন লোকজন নিয়ে যেতে পারি, এটা কোনো সমস্যা না। আপনার যদি পরিচিত লোক থাকে, আপনার বন্ধু বান্ধব আছে 2-3 জন সাংবাদিক, বন্ধু বান্ধব আছে 2-3 জন রাজনৈতিক ক্ষমতাসীন দলের লোক, ঠিক আছে, আবার আপনার ধরুন আইনজীবী আছে বন্ধু বান্ধব, আপনি নিয়ে গেলেন, কোনো সমস্যা না। কিন্তু যাদেরকে নিবেন কথা বলতে হবে। খালি যাই মানে একটা ভাব নিয়ে বসে থাকলো, গলার মধ্যে ওই যে কার্ড ঝুলে রাখলো, এটাই কিন্তু ম্যাটার না। আপনি মাথা রাখবেন যে আপনি কাকে ইমপ্রেস করতে চাইতেছেন। পুলিশকে, পুলিশের কাছে এগুলো কোনো গুরুত্ব আছে, বা যে কোনো জায়গায় তার কাছে এটা গুরুত্ব আছে। গুরুত্ব হচ্ছে আপনি ম্যাটার কি নিয়ে আসছেন, আপনি জমি জমার সমস্যা আপনার দলিল ঠিক মতো নিয়ে আসতে পারছেন কিনা, যে কোন খতিয়ানে কোন সমস্যা, কোন দলিলে কি হয়েছে, কোনটা জাল দলিল হয়েছে, কোনটা কি হয়েছে, সেটা নিয়ে আপনি কথা বলবেন। ওইখানে 5টা সাংবাদিক আসলো, 5টা আইনজীবী আসলো, 5টা দেখা গেছে পলিটিক্যাল দলের লোক আসলো, তাতে কি আসা যায়? কিছু আসে না। ভয়ে যদি পুলিশ আপনার বিরুদ্ধে পক্ষে রায়ও দেয়, কথার কথা মনে করেন, এরা কি টিকবে? ওই অপরপক্ষ ওই রায়টা নিয়ে কি কোর্টে যাবেন একটা সময়? এটা হচ্ছে যে সবসময় মাথায় রাখবেন, আপনাকে ডকুমেন্টস এবং ঘটনাগত যে বিষয়গুলো ছিল সেগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারে কে, এই ধরনের একটা লোককে নিয়ে যাবেন। এমন অনেক সময় দেখা যায় যে অপোনেন্ট অনেকগুলো সাংবাদিক নিয়ে আসছে, অনেকগুলো এলাকার প্রভাবশালী লোক নিয়ে আসছে, আর যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সে শুধুমাত্র তার এলাকা তার একটা মুরব্বী দাদা বা চাচাকে নিয়ে আসছে, যে জমি জমার কাগজপত্র বুঝে। সে এসে পান খাইতে খাইতে দেখা গেছে পুলিশকে বুঝাইতেছে যে স্যার দেখেন এই ঘটনা ঘটছে, এটা এটা এটা, এই দলিলের এটা এটা, সাবেক খতিয়ান এই সমস্যা, সাবেক হালে এই সমস্যা, এই সমস্যা, দেখেন এই জমি আমার ভাতিজার বা আমার নাতির, ঠিক আছে, ওরা শুধু শুধু পাওয়ার খাটাই ইয়ে করতেছে। পুলিশ স্বাভাবিকভাবে কনভিন্স হবে যে আপনি ঘটনাগত বিষয়টা বা ডকুমেন্টসগত বিষয়টা কিভাবে ভালোভাবে বুঝাতে পারছেন। কিন্তু লোকজন আইসা অনেক সময় দেখা যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ কি করে, কোয়ান্টিটিটাকে বিশ্বাস করে, যে অনেকগুলো লোক নিয়ে যাবো আমার পক্ষে রায় আসবে। এটা রাজনৈতিক শোডাউন না যে আপনি অনেকগুলো লোককে নিয়ে যাবেন আর রাজনৈতিক রায় নিয়ে চলে আসবেন। আপনাকে মাথায় রাখতে হবে যে কোয়ান্টিটি এখানে ম্যাটার করবে না, কোয়ালিটিটা ম্যাটার করবে। আপনার একটা লোকও হইতে পারে 10টা লোকের চেয়ে ভালোভাবে পুলিশের কাছে আপনার বিষয়টাকে প্রেজেন্টেশন করতে পারবে। এখন এর জন্য আপনার নিজের সব প্রেজেন্টেশনটা সবচেয়ে ভালো থাকা উচিত। বলা হয়ে থাকে আমাদের কোর্ট কাছারিতে একটা জিনিস হয়ে থাকে, একটা মামলা ওই আইনজীবীর চাইতেও যার মামলা সে সবচেয়ে বেশি জানে। ধরুন
আপনার ফ্যামিলিগত একটা প্রবলেম হয়েছে, এটা আপনি একটা আইনজীবীর কাছে যত কথাই বলেন, আপনি 100% কথা বলতে পারবেন না, 100% কথা আপনার মনের মধ্যেই আছে, আপনি হয়তো 80% কথা ডেলিভারি দিতে পারবেন। তো আপনার ঘটনা আপনি সবচেয়ে ভালোভাবে জানেন। বেটার হচ্ছে যে আপনার কেসটা আপনি নিজে সুন্দর করে সাজাবেন। এখনকার দিনে অলরেডি অনেক ধরনের আর্টিকেল আছে আইনগত বিষয়, প্রত্যেকটা আইনেরই আর্টিকেল আছে, প্রত্যেকটা আইনেরই কম বেশি ভিডিও তৈরি করা আছে। আপনি একটু গুগল বা ইউটিউবে সার্চ করে আপনার বিষয়টা নিজে একটা রিসার্চ করতে পারেন, রিসার্চ করে নিজে নোট ডাউন করতে পারেন কোন বিষয়টাতে আপনার কি বলা উচিত, বা আপনার কোন আইনটা আপনার পক্ষে আছে, কোন আইনটা আপনার প্রতিপক্ষের বিরুদ্ধে যাচ্ছে, এই বিষয়গুলো আপনি একটা নোট ডাউন করতে পারেন। করে যে লোকটা আপনার সাথে উপস্থাপন করবে, আপনার পক্ষ হয়ে কথা বলবে, তাকে জিনিসগুলো বুঝাবেন, দেখেন এই পয়েন্টটা আমার পক্ষে, এই পয়েন্টটা আমার পক্ষে, ঠিক আছে? তখন কিন্তু যখন আপনি ল পয়েন্টে কথা বলেন, তখন পুলিশ একটা জিনিস চিন্তা করবে যে এই লোকটা ল পয়েন্টে যেহেতু কথা বলতেছে, আমি যদি এই লোকটার বিরুদ্ধে অন্যায়ভাবে রায় দিই, সেক্ষেত্রে লোকটা এই আইন দেখাইয়া কোর্টে কিন্তু মামলা করবে, ঠিক আছে? এটা কিন্তু পুলিশ চিন্তা করবে তখন। আর আপনি যদি এমনি যায় খালি আবেগী কথাবার্তা বলেন, হামকি দুমকিওয়ালা কথাবার্তা বলেন, তখন কিন্তু পুলিশ কিন্তু তার মতো করে সার্কমস্টেন্স অনুসারে হয়তো একটা রায় দিবে। কিন্তু আপনি যখন আইনটা বুঝাবেন, বারবার একটা আইন বুঝাবেন যে দেখেন আইনে আছে এটা, তখন উনি বুঝবে, পুলিশের মাথায় কিন্তু অটোমেটিক ঢুকবে, এই লোকটা যদি আইন জানে, শেষ পর্যন্ত এটা নিয়ে যদি আমি রায় দেই, এই রায়টা যদি ওই লোকের সন্তুষ্ট না হয়, তাহলে এই আইন দেখিয়ে সে কোর্টে মামলা করবে, তাহলে জিনিসটা আর আমার তত্ত্বাবধানে থাকবে না। এটা কিন্তু পুলিশের জন্য একটা প্রেস্টিজিয়াস বিষয় যে আমার কাছে একটা সমস্যা নিয়ে আসলো, আমি সমাধান করলাম, কিন্তু সমাধানটা শেষ পর্যন্ত সাস্টেইন করলো না, এটা আবার কোর্টে চলে গেল আমারই ভুলের কারণে হয়তো বা, ঠিক আছে? তো পুলিশ কিন্তু চেষ্টা করবে ল পয়েন্টটা ঠিক রেখেই সমাধানটা করার। এই কারণে আপনি সবসময় চেষ্টা করবেন নিজের মামলাটা নিজে রিসার্চ করতে। আমরা যেটা উদাহরণ দিয়ে বলি সেটা হচ্ছে, আমরা জানি যে স্বামী স্ত্রীর মধ্যে যদি তালাক হয়, সেক্ষেত্রে ছেলে 7 বছর বয়স পর্যন্ত মায়ের কাছে থাকে, আর মেয়ে সাবালিকা হওয়া পর্যন্ত মায়ের কাছে থাকে, বাকি সময় পরে বাবার কাছে চলে আসে, এবং মায়ের কাছে থাকলেও ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে বাবার। কিন্তু মা যদি পুনরায় বিবাহ করে, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে কোর্টের আদালতে মামলা করার মাধ্যমে কিন্তু সন্তানদেরকে নিজের কাছে নিয়ে আসতে পারেন, কারণ কোর্ট সাধারণত সৎ মায়ের কাছে রাখতে সন্তানদেরকে স্বাচ্ছন্দ্য বোধ করে সৎ বাবার চাইতে, ঠিক আছে? এই টাইপের কিছু কেস রেফারেন্স রয়েছে। এখন আপনি ধরেন এই কথাটা যদি আপনি পুলিশের সামনে যদি উপস্থাপন করেন, তখন কিন্তু পুলিশ চিন্তা করে এই লোকটা আইন জানে। অনেক সময় দেখবেন পুলিশও সব আইন জানে না, কিন্তু পুলিশের নির্দিষ্ট যে প্যানাল কোড, পুলিশ কোড আর হচ্ছে সিআরপিসি, এর বাইরে পুলিশেরও নলেজ অত বেশি ডিপ না। আপনি যদি নিজেই যদি পুলিশে জানান যে দেখেন এই আইন অধীনে এইটা করা আছে, আপনি যদি দেখেন তাহলে আমি তো কোর্টে গেলে এই রায়টা পাবো, আমি আপনার কাছে আসছি, দেখেন আপনি এটাকে এখান থেকে কার্যকর করাতে পারেন কিনা, তখন পুলিশ আপনার উপর তার একটা ইতিবাচক ধারণা তৈরি হবে। পুলিশ সম্বন্ধে আমাদের যে নেতিবাচক ধারণাগুলো আছে, এটাই সর্বপ্রথম যদি আপনি বন্ধ করেন, আপনি যদি চিন্তা করেন যে এটাই একটা আদালত, ঠিক আছে, আমি আদালতে যা যা উপস্থাপন করবো, আদালতকে আমি যেভাবে বিশ্বাস করি, আমি পুলিশকেও সেভাবে বিশ্বাস করে আমার মামলাটাকে আমি এভাবে সাজিয়ে নিয়ে যাব, তাহলে দেখবেন যে আপনি থানা থেকেও ভালো রেমেডি পেতে পারেন। আর সর্বোপরি যে জিনিসটা মাথায় রাখবেন, ভয় পাবেন না। আপনি পুলিশকে যদি ভয় পেয়ে যান, তাহলে আপনি আপনার জানা বিষয়টাই কথা বলতে পারবেন না। যে কোনো জায়গায় আপনি নিজেকে বিচারকের জায়গায় বসে আপনি আপনার পরিবারের 2টা লোক আপনার কাছে বিচার নিয়ে আসলো কোনো একটা বিষয়, একজন খুব কনফিডেন্সের সাথে কথা বলতেছে, আরেকজন ভয়ে চুপসায় যেতেছে, তখন কিন্তু আপনি ধরেই নিবেন যে লোকটা ভয়ে চুপসায় যেতেছে, সেই হয়তো অপরাধটা করছে, এই কারণে ভয়ে সে নিজে ভয় পাচ্ছে। আপনি যদি সেই ভয়টা প্রদর্শন করেন সবার সামনে যে আপনি ভয় পেয়ে গেছেন, তাহলে ধরেই নিবে যে আসলে আপনি অপরাধটা করছেন, বা আপনার বিরুদ্ধে যে অভিযোগটা করা হয়েছে অভিযোগটা সত্য, এই কারণে আপনি ভয় পেয়ে গেছেন। কিন্তু আবার এটাও করবেন না, অনেক বেশি অ্যাটিটিউড দেখাতে যাবেন না। অনেকে আছে থানায় গিয়ে এমন একটা অ্যাটিটিউড দেখে পুলিশ কিছুই না, সে অনেক বড় কিছু একটা, ঠিক আছে? এই অ্যাটিটিউডটাও দেখানোর দরকার নেই। যখন একটা লোকের কাছে বিচার গেল, তখন আপনি তাকে যথেষ্ট সম্মান প্রদর্শন করেই তার কাছে আপনি আপনার মামলাটা উপস্থাপন করা উচিত। আপনি সবচেয়ে বেশি ফোকাস করবেন যে আমি ভদ্র থাকবো, হাম্বল থাকবো। অনেকে আছে ওই থানায় ডাকলে নামাজ পড়ুক না পড়ুক, নামাজ ওই দিন যাওয়ার সময় টুপি একটা পরে যায়। এইসব ভণ্ডামিরও দরকার নেই। আপনি যেমন আছেন অ্যাজ ইট ইজ তেমনই থাকার চেষ্টা করবেন। আপনি নামাজি হলে নামাজের ব্রত ওইভাবেই যাবেন, নামাজি না হলে আপনি যেভাবে থাকেন সেভাবেই যাবেন। গিয়ে আপনি মাথা রাখবেন যে আপনার পোশাক আশাকে কিন্তু আপনাকে রায় দিবে না, রায় দিবে আপনি ম্যাটেরিয়ালস কি নিয়ে আসছেন। ধরুন অনেক সময় দেখা যায় টাকা পয়সা লেনদেন হয়েছে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, আপনার বিরুদ্ধে অভিযোগ করছে, আপনি 2 লাখ টাকা ওনার কাছ থেকে নিয়ে নিয়েছেন। এখন আপনি ওইখানে গেলেন, আপনি অনেকেই করে এমন একটা ফকির সাজে যায় যাতে আমার কাছে টাকা চাইতে না পারে। ভাই, ওর কাছে যদি প্রমাণ থাকে আপনি ওর কাছ থেকে টাকা নিয়েছেন, পুলিশ আপনার যত খারাপ অবস্থাতে যান, পুলিশ কিন্তু আপনার কাছ থেকে টাকা আদায় করার জন্য নির্দেশ দিবে। আবার পাশাপাশি আপনি আরেকজনের কাছে টাকা পান কি না পান, পারিবারিক সমস্যা কি আছে না আছে, আপনি এমন গেটআপে গেলেন যাতে পুলিশ, আপনি মনে করেন যে আমি অনেক হ্যাডমদার একজন ব্যক্তি, পুলিশ আমার পক্ষে রায় দিতে হবে, এটাও কখনো ম্যাটার করবে না। আপনি সবসময় মাথায় রাখবেন যে আমার ম্যাটেরিয়াল কেস যে বিষয়টা, মানে যে বিষয়টা নিয়ে ডিসপিউট, ওই ডিসপিউট ম্যাটারে আমার কাছে কি কি সাপোর্টিং এভিডেন্স আছে সেগুলো নিয়ে যাব, এবং আমি নিজে যদি একা উপস্থাপন করতে পারি যথেষ্ট ভালো, আর কাউকে দরকার নেই। কিন্তু যদি আমি একা উপস্থাপন করতে না পারি,
সেই ক্ষেত্রে আমি আমার ফ্যামিলির কাউরে, এলাকার কেউরে, বড় ভাই কোনো একজনকে, বা যে কথা বলতে পারে বা থানাতে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে, এই ধরনের কোনো একজন ব্যক্তিকে আমার সাথে নিয়ে যাব, যে আমার পক্ষে আমার মামলাটাকে সুন্দর করে উপস্থাপন করবে, পুলিশকে কনভিন্স করার চেষ্টা করবে। দিন শেষে কোর্টে কিন্তু আমরা এই কাজটাই করি। আমাদের ক্লায়েন্টের মামলাগুলো আমরা জজের সামনে আমরা কনভিন্স করার চেষ্টা করি যে আমার ক্লায়েন্ট যে দাবিটা জানাচ্ছে এটাই সত্য, এটাই আমরা কনভিন্স করার চেষ্টা করি সর্বোচ্চভাবে ডকুমেন্টসের ভিত্তিতে। আপনি সেম একইভাবে থানাতে এই কাজগুলো করবেন। থানাতে যদি আপনার মামলা সমাধান হয়ে যায়, আমাদের দেশে যদি বেশিরভাগ মামলা থানাতে এবং সালিসি পরিষদে যদি সমাধান হয়ে যেত, তাহলে কোর্ট কাছারিতে মামলার এত জট তৈরি হতো না। ঠিক আছে, চেষ্টা করবেন সবকিছুতেই আমি তোমাকে কোর্টে দেখিয়ে নিব, এই ধরনের হুমকি দামকি না দিয়ে এলাকা ভিত্তিক ভাবে থানা পর্যায়ে যদি সমাধান করতে পারেন। কোর্টে আপনার বিরুদ্ধে মামলা হলে আপনাকে জেলার কোর্টে যেতে হবে বারবার, কিন্তু যদি আপনি থানাতে বা সালিসি পরিষদ হয় তাহলে আপনার উপজেলা বা ইউনিয়ন পরিষদের মাধ্যমে আপনি শেষ করে ফেলতে পারতেছেন। থানাও থাকে উপজেলার লেভেলে, সেখানে গিয়ে আপনি সমাধান করতে পারবেন। অল্প কিছুটা গাড়ি ভাড়া যাবে, যাবেন আসবেন। কোর্টে হলে আপনাকে পুরো একটা দিন কোর্টে নষ্ট করতে হবে। আপনাকে সকাল ভোরবেলা যাও, সারাদিন কোর্টে কখন আপনার ডেট থাকবে, তারপরে শেষ করে আস্তে আস্তে বিকাল সন্ধ্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর লয়ারের ফি অনেক কিছু, কিন্তু এখানে গেলে আপনার কাউকে কোনো ফি দেওয়া লাগতেছে না। জাস্ট যাবেন, কথাবার্তা বলবেন, নিজের বিষয়টা উপস্থাপন করবেন, হয়তো যাকে নিয়ে যাবেন তাকে নেওয়া আনা, আর তাকে হয়তো একটু জাস্ট খাওয়ানো দাওয়ানো, এতটুকুই। আর সমাধানটাও দিনে দিনে হয়ে যাবে। কোর্টে কখনো শুনছেন একটা মামলা একদিনে শেষ হয়, কিন্তু থানার সালিসি পরিষদে একই ডিসপিউট একই দিনে সমাধান হয়েছে, এমন অনেক নজির রয়েছে। আমার অন্তত ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি অনেক দেখেছি, দিনে দিনে গেলাম, দিনে দিনে এটা নিষ্পত্তি হয়ে গেছে। দুই পক্ষ মিলে গেছে, দুই পক্ষ আপোষ করে লিখিত নিয়েছে, আমরা এই বিষয়ে কোনো ঝামেলা করবো না, আমি আমার টাকা অতদিনের মধ্যে দিয়ে দিব, বা আমাদের যে সমস্যা ছিল আমরা এটা আপোষ করে নিলাম। অনেক সমস্যা আছে একদিনে সমাধান হয়েছে, কিন্তু কোর্টে সেটা বছরের পর বছর লেগে যায়। যাক, সর্বোপরি আমাদের প্রচেষ্টা ছিল পুরো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটা বুঝাতে, থানা থেকে কখনো সালিশি যদি আপনাকে ডাকে ভয় পাবেন না, নার্ভাস হবেন না, টেনশন করবেন না, রিল্যাক্সে যাবেন, নিজের মামলাটা নিজের মতো করে সুন্দর করে উপস্থাপন করবেন। পাশাপাশি থানাকে অ্যাভয়েড করবেন না, পুলিশকে অ্যাভয়েড করবেন না। এটা ভাববেন না যে কোর্টে গিয়ে আমি আপনার মামলাটা সঠিকভাবে উপস্থাপন করবো। যে লয়ারকে দিয়ে আপনি কোর্টে উপস্থাপন করবেন, প্রয়োজন ওই লয়ারকে ডেকে থানাতে জিনিসটা সমাধান করুন, তাহলে আপনার হ্যাসেল কমবে, খরচ কমবে। এবং একটা মামলা 1 বছর যাবত যদি চলে, মানুষ সাইকোলজিক্যালি ওই টেনশন করতে করতে অনেকে তার শারীরিক ক্ষতি করে ফেলে অনেক বেশি। ঠিক আছে, অথচ একটা মামলা যদি একদিনে নিষ্পত্তি হয়ে যায়, তাহলে কিন্তু আপনি ওই একদিনে আপনার টেনশনটা শেষ হয়ে যাচ্ছে, দূর হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন আমরা সালিশির যে উপকারিতাগুলো সেগুলো আসলে উপস্থাপন করার চেষ্টা করতেছি। কারণ আমাদের কাছে অনেক সময় দেখা যায় যে অনেকে আছে পুলিশের কাছে সালিশ করতে চায় না, তারা ভয় ফিল করে, অথবা দেখা গেছে কোর্টে স্বাচ্ছন্দ্য বোধ করে। অথচ দিন শেষে কোর্টের চাইতে থানা পর্যায়ে অথবা উপজেলা বা ইউনিয়ন পরিষদের যে সালিশি পরিষদ রয়েছে, ওই সালিশি পরিষদগুলোর মাধ্যমে কিন্তু আমরা সমাধান করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।